সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ একটা অভিযোগ করছেন, খুবই একটা গুরুতর অভিযোগ, যে তিনি শুনতে পান যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আসলে ডি ফ্যাক্টো প্রধানমন্ত্রী বলা হচ্ছে, আর নমিনাল মানে তিনি হচ্ছেন নমিনাল প্রধানমন্ত্রী, আর ডি ফ্যাক্টো প্রধানমন্ত্রী হচ্ছে সালাউদ্দিন আহমেদ মানে স্বরাষ্ট্রমন্ত্রী। তার দলের মানে এনসিপির আরেকজন নেতা সারোয়ার তুষার তিনি বলছেন যে প্রধানমন্ত্রীকে নির্বাক বা সাইলেন্ট প্রধানমন্ত্রী। আসলে এই এই মতামতগুলোকে বা এই অভিমতগুলোকে আপনি কিভাবে দেখছেন? এগুলি বলার জন্য বলা বলা মানে জানেন কি, এগুলো খেপিয়ে দেওয়া, ওনাদেরকে রাগান্বিত করার একটা চেষ্টা, এবং এটা হতেই পারে অপোনেন্ট দলকে খেপিয়ে দেওয়ার চেষ্টা করা। তো এটা হয় অনেক সময়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে তা মনে করি না। তারেক রহমান কথা একটু কম বলেন তার মানে এই না যে উনি কম বুঝেন অথবা ওনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কম, এরকম আমি মনে করি না। যখন শেখ হাসিনা ছিলেন উনি বেশি কথা বলতেন, উনি সব কথা বলতে চাইতেন। আবার যখন খালেদা জিয়া ছিলেন তখন উনিও কম কথা বলতেন। তাই বলে কি খালেদা জিয়াকে আমরা বলবো যে উনি পুতুল প্রধানমন্ত্রী ছিলেন? তো আমি বলবো না, যদি ওনার ডাক নাম তাই ছিল, কিন্তু এটা তো আমি বলবো না। যে উনি উনি যথেষ্ট সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখতেন এবং প্রয়োজনীয় সময় সিদ্ধান্তগুলো নিতেন। প্রধানমন্ত্রীকে বেশি কথা বলতেই হবে, এটা কোথায় লেখা আছে ভাই? কিন্তু ধরেন এই যে এমনি বিষয়গুলো বেশি চলছে, সংসদে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হচ্ছে, সংস্কার নাকি সংশোধন, গণভোট বা অধ্যাদেশগুলো, অন্তর্বর্তী সরকারের সময় যে 133টি অধ্যাদেশ, এগুলো নিয়ে যখন বিস্তারিত আলোচনা হচ্ছে, ঘন্টার পর ঘন্টা কথা হচ্ছে, তখন প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ নেতা তিনি নিশ্চুপ থাকছেন, কথা বলছেন, এমনকি তার পক্ষেও কথা বলছেন সালাউদ্দিন আহমেদ। মানে এমনটি কেন হচ্ছে? মানে তিনি কেন তার বক্তব্যটা নিজেই বলছেন না? তার আপনার কি বক্তব্য ব্যাখ্যা? কোনটা? মানে এই বিষয়ে এটা তো তার তার বক্তব্য থাকবে না? বক্তব্য না, তার বক্তব্য থাকতে হবে। তার বক্তব্য তো একজন বলে দেয়, তার সমস্যাটা কি? উনি তো বলতেই পারেন যে এই বিষয়ে যিনি ভালো বুঝেন তিনি বলবেন। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরেন আপনি আপনার ফ্যামিলির একজন, ধরেন আপনার মা অথবা আমার মা, ধরেন কাকার একজন ফ্যামিলির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি অসুস্থ, হাসপাতালে আছেন, ঠিক আছে? আমরা 5-6 ভাই বোন আছি, সবাই তাকে ঘিরে বসে আছি। ধরা যাক আমি তার মধ্যে সবচেয়ে বড়, সমাজে আমার লোকজন চিনে, চুল টুল পাকছে, ভাবে এর গুরুত্বপূর্ণ ব্যক্তি, বয়স্ক ব্যক্তি। কিন্তু আমার যে সবচেয়ে কনিষ্ঠ ভাই সে একজন ডাক্তার, ঠিক আছে? এখন আরেকজন ডাক্তার এসে জিজ্ঞাসা করতেছে না কমপ্লিকেশন গুলি কি কি, আমি মুখ খুলবো নাকি আমার ডাক্তার ছোট ভাই মুখ খুলবে? সিম্পল ভাই, এটা খুবই সিম্পল। সালাউদ্দিন আহমেদ সাহেব এই যে এখন যে আলোচনাগুলো হচ্ছে, সংবিধান সংস্কার বলেন, জুলাই সনদ বলেন, অমুক বলেন, তমুক বলেন, এই জুলাই সনদ যখন নাকি তৈরি করা হচ্ছিল জাতীয় ঐক্যমত্য কমিশনে, সেখানে বিএনপির পক্ষ থেকে প্রতিনিধিত্ব কে করেছেন? সালাউদ্দিন আহমেদ করেছেন। প্রত্যেকটা পয়েন্ট ওনার মুখস্থ। কারণ এই সবগুলি, এই 84টা পয়েন্ট যেটা ছিল, সবগুলি পয়েন্ট নিয়ে আলোচনা যখন হয়, প্রত্যেকটা আলোচনায় উনি অংশ নিয়েছেন, প্রত্যেকটা দিন অংশ নিয়েছেন। উনি তো বড় দলের নেতা ছিলেন, বলতে পারতেন আমি যাবো না, হয়তো যাইতেন না 2-3টা অনুষ্ঠানে, পরে অন্য একজনকে পাঠাতেন, তা তো করেননি। উনি সবচেয়ে রেগুলার ছিলেন ওখানে। অন্যান্য সকল দলের মধ্যে সবচেয়ে রেগুলার যে লোকটা ছিলেন, মানে অবধারিতভাবে যার উপস্থিতি ছিল, তিনি সালাউদ্দিন আহমেদ। এবং উনি যেটা সম্ভব ডিটেল জিনিসটা জানেন। কিন্তু এখন তারপরে যে ধরেন লোকটা সংসদ সবসময় নেতার মুখ জানে, থেকে যখন একটা কথা আসে, তার একটা আলাদা গুরুত্ব থাকে, তার সেটি তো নিশ্চয়ই সেই জায়গায় তিনি আসলে এই যে মানে যিনি ভালো জানেন তিনি বলছেন, নিশ্চয়ই এটি একটা খুবই মানে গ্রহণযোগ্য ব্যাখ্যা। কিন্তু মানে তিনি কি তাহলে ভালো জানছেন না, জানবার চেষ্টা করছেন না, যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না যে এই বিষয়টাকে জানবার মতো, এই একটা অবস্থা? মানে এই তার বিষয়গুলো তো তার সব কাছে জানার যথেষ্ট দরকার নাই। গুরুত্বপূর্ণ না? সে উনি ওনার মতো করে বুঝেন, আপনি আপনার মতো করে বুঝেন, আমিও আমার মতো করে বুঝি। কিন্তু যখন নাকি প্রকৃত জবাবটা দিতে হবে, তখন আমার মধ্যে এটা থেকে টিম রে ভাই, এই জিনিসটা বুঝতে হবে, এটা কিন্তু একটা টিম। এই টিমের যিনি সবচেয়ে ভালো বুঝেন তিনি দিবেন। ফুটবলে যখন খেলা হয় তখন সবসময় কি অধিনায়ক বলে না আমি গোল করবো, বলটা আমার কাছে দাও? তা কি বলেন? অধিনায়ক বলেন যিনি ভালো গোল করতে পারবেন তাকে বলটা দাও, তাকে পাস দিব। অধিনায়কের পায়ে গোল আছে, বল আছে, তাও উনি স্ট্রাইকের হাতে বলটা দিয়ে দিচ্ছেন, কারণ উনি গোলটা ভালো করতে পারবেন। তো এটা তো টিম ওয়ার্ক। সরকারি দলের পক্ষে যিনি ভালো ভালো থাকবেন তাকে দিয়ে বলাবেন, কোনো প্রবলেম তো নাই। এখন ওই কথাগুলো যদি প্রধানমন্ত্রীর কথার সঙ্গে না মেলে, তখন হবে আলোচনা। তখন আমরা কোনটা মানবো এই প্রশ্নটা করতে পারবো, আমরা বলতে পারবো যে কোনটা মানবো। কাজে এগুলো
এখন যে জিনিসটা, হ্যাঁ, সালাউদ্দিন আহমেদের কিছু বিষয় আমার কাছে হয়তো পছন্দ হয় না, যখন উনি অন্য মন্ত্রণালয়ের বিষয়ে কথা বলেন, অন্য মন্ত্রণালয়ের মন্ত্রী আছেন কিন্তু তাও উনি বলতেছেন, তখন হয়তো হতে পারে। তবে এই বিষয়টা সবচেয়ে ভালো হতো কি যদি আপনার আসাদুজ্জামান সাহেব প্রধানমন্ত্রীও আইনমন্ত্রী তো যিনি আছেন, কিন্তু তার পক্ষে, সংসদ নেতার পক্ষে তিনি কথা বলছেন, তিনিও তো আছেন। সংযোগের সমস্যা হচ্ছে। একটু সংযোগের সমস্যা হলো জনাব মাসুদ কামাল, আপনি কন্টিনিউ করেন। হ্যাঁ, না, আমি কোথা থেকে আপনি আপনি বললেন যে বলছিলেন যে, আমি প্রধানমন্ত্রী তো বলছিলাম, হ্যাঁ আমি বলছিলাম, আপনি বলছেন অন্য মন্ত্রণালয়ের কথাও যখন তিনি বলেন তখন আপনার কাছে বিষয়টা একটু মানে সেখানে আপনার কাছে একটু হয়তো আপত্তি জানানোর জায়গা থাকে। তো প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বা সংসদ নেতার উপস্থিতিতে তার পক্ষে বলছেন, সেটাতে আপনার কাছে মনে হয় না যে এটা কোনো সমস্যা আছে? না, তার পক্ষে বলছেন কি? যদি এমন বলা হতো, যদি স্পিকার বলতেন যে মাননীয় সংসদ নেতা আপনি বলেন, তখন যদি ওনারা পরিবর্তন উনি বলতেন, তখন এটা দৃষ্টিকটু লাগতো। কিন্তু তা তো হয় না। বিরোধী দল একটা প্রশ্ন যখন করে, একটা প্রসঙ্গ যখন তোলে, তখন তুমি বলতেই পারেন। আমি এতে কিন্তু কোনো সমস্যা দেখি না, আমি এতে কোনো সমস্যা দেখি না, এটা ঠিকই আছে, এটা হতেই পারে। জি, জি, স্পষ্ট। এখন যে বলছে, ধরেন যেই সমস্যাগুলো বা গন্ডগোল যদি বলি, যেটি অন্তর্বর্তী সরকারের সময় পাকিয়ে দেওয়া হলো, এই ঐক্যমত কমিশনের নামে আসলে যেই অনৈক্য রাজনৈতিক দলগুলোর মধ্যে তৈরি হলো, সেটির সমাধান সংসদে হচ্ছে না বা হয়নি এখন পর্যন্ত। এখন আমরা দেখছি কদিন আগেই সালাউদ্দিন আহমেদ মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বললেন যে অন্তহীন প্রতারণার দলিল হচ্ছে এই জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, জাতীয় প্রতারণা দলিল। তো এই যে অন্তহীন প্রতারণা হলো, জাতীয় প্রতারণা হলো, তখন আসলে বিএনপি খুব শক্ত কণ্ঠে বলল না কেন? মানে বলেছে কিছু কিছু বিষয়ে, কিন্তু একরকম মিনমিন করে। শক্ত কণ্ঠে কেন বলল না, আর এখন বলছে কেন, কি মনে হয়? তখন বলে নাই ভোটের কারণে। তারা মনে করেছে যে আমরা যদি এখন কোনো প্রতিবাদ করি, তাহলে চট করে এটাকে নিয়ে বিরোধী পক্ষ জনমতে একটা ধারণা তৈরি করবে যে আমরা বুঝি বা জুলাই সনদের বিপক্ষে, আমরা বুঝি জুলাই চেতনার বিপক্ষে, আমরা বুঝি সংস্কার করতে চাই না। এই প্রসঙ্গগুলো জনগণের মধ্যে তারা তীব্র গতিতে ছড়িয়ে দিবে, এই ভয়ে তারা এটা বলে না। এখন বলতে পারেন ভোটের রাজনীতিতে এই ধরনের হতে পারে, হ্যাঁ হতে পারে, আমি মানি হতে পারে। কিন্তু আবার আমি এটাও মনে করি, একটা বড় দল কেবল ভোট পাওয়ার স্বার্থে একটা মিথ্যা কথা বলবে অথবা একটা মিথ্যা অভিনয় করবে, এটা আমার কাছে শোভন মনে হয় না। আমি এটাকে বিএনপির রাজনৈতিক দুর্বলতা হিসেবে চিহ্নিত করব। কিন্তু এটা কিন্তু আবার পাশাপাশি এটাও সত্য যে তখনও কিন্তু বিএনপি গণভোটের ব্যাপারে রাজি ছিল না। আসলে বিএনপি কিন্তু বহুবার বলেছে, আকার ইঙ্গিতে বলেছে, কখনো মিনমিন করে বলেছে তারা কিন্তু গণভোটটা চায়নি। তাদের উপর গণভোটটা বেসিক্যালি চাপিয়ে দেওয়া হচ্ছে, এবং তারা গণভোটে হা ভোট দেওয়ার জন্য, যেরকম জামাত এবং এনসিপি প্রতিটা জনসভাতেই হা ভোটের কথা বলেছিল, যেভাবে ডক্টর ইউনূস প্রত্যেকবার হা ভোট চেয়েছে, ডক্টর আলী রিয়াজ হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করেছে এবং প্রশাসনের লোকগুলোকে সম্পূর্ণভাবে আইন লঙ্ঘন করে হা ভোটের পক্ষে ক্যাম্পেইন করতে বাধ্য করেছে এই ডক্টর আলী রিয়াজ, যে লোকটা নিজেকে বিশিষ্ট সংবিধান বিশেষজ্ঞ মনে করে, অথচ প্রশাসনের লোক যে হা ভোটের পক্ষে ভোট চাইতে পারে না, এটা যে বেআইনি কাজ বাংলাদেশের আইনে, এই জিনিসটা পর্যন্ত এই লোকটা জানতো না। আমি তো ওই লোকটাকে মূর্খই বলি বেসিক্যালি। তো উনি জানতেন না, না জেনে উনি প্রত্যেকটা লোককে দিয়ে এই কাজটা করতে বাধ্য করেছেন। এবং করার পর ওই সময়ে যদি বিএনপি বলতো যে আমি না ভোট দিতে বলবো, তাহলে বিএনপির জন্য নির্বাচনে ক্ষতি হতে পারতো বলে বিএনপি মনে করছে। এখন কি আর ক্ষতি আমি হওয়ার কিছু মনে সম্ভাবনাটা করি না। নাই? এখন কি আর মানে জনমত সেটা আর ম্যাটার করে না, শুধুমাত্র আমি বলি ভোটের আগেই আপনাকে, ম্যাটার আমি করবে? বলি এই জায়গাটা খুব ইন্টারেস্টিং কথা বলছেন আপনি। এটা অনেক সময় দেখবেন ওই যে বিয়ের সময় না ছেলে মেয়ে নানা রকম দোষ ত্রুটি থাকে, এগুলো এগুলো ছাপায় রাখে, বলে না। ছেলে হয়তো তোতলা, বলে না তোতলা, বড় ছেলেকে বলে দেয় তুমি কোনো কথা বলবো না বিয়ের আসরে বসে। আচ্ছা, এই যে তারা ছাপাইলো, এটা কি 2 দিন পরে প্রকাশ হবে না? হবে তো। তারা কি এটা ভাবে যে 2 দিন পরে প্রকাশিত হলে কি হবে? ভাবে? ভাবে না। ছেলের পক্ষ ভাবে না, মেয়ের পক্ষ ভাবে না। তারা মনে করে কি একবার কোনো মধ্যে বিয়েটা হয়ে যাক, তারপরে তো সবাই একটু মন টন খারাপ কিন্তু মেনে নিবে। তো বিএনপিরও এই একই ধারণা ছিল যে একবার কোনো মধ্যে ভোটটা হয়ে যাক, ভোটে যখন আমি জিতে যাব, তখন এটা মানায় নেবে, লোকে বুঝবে যে ঠিক আছে।
কিন্তু এটা যে এনসিপি এবং জামাত ভোটের পরেও ধরে রাখবে এবং এইভাবে এটা নিয়ে পিরাপিরি করবে, এটা বিএনপি ভেবেছিল কিনা আমি জানি। তবে আমি একটা কথা বলি, শোনেন, এত কিছুই হইতো না। আমি শুরু থেকেই বলি, বিএনপি এটা নিয়ে এত ঢাক ঢাক গুড়গুড়ে কোনো দরকার ছিল না। বিএনপির যে জনসমর্থন আছে, দেশের মানুষ তখন যদি বিএনপি সরাসরি বলতো যে আমি এই গণভোট চাই না, আমি এটা করতে চাই না, মানুষটাকে সাপোর্ট দিত, হয়তো আমার ধারণা সে আরো বেশি ভোট পাইত। কারণ এই দেশের অনেক মানুষই গণভোট চায় না, এবং যারা গণভোটে হা ভোট দিয়েছে আমার ধারণা 90% লোক না বুঝে হা ভোট দিয়েছে। কারণ এইটা কোনো গণভোটই হয় না। ডক্টর শাহদিন মালিক ভাই, এই ভদ্রলোক কিছু তো আইন কানুন বুঝে, হয়তো আলী রিয়াজের মতো বুঝে না। আলী রিয়াজ তো বিশাল, মানে ওনার কথা বলে লাভ নাই, কিন্তু উনিও কিন্তু বলেছে পৃথিবীতে এইভাবে কোনোদিন গণভোট হয় না। তো এইটা ওনার সঙ্গে সঙ্গে বিএনপি বললেই পারতো, আলী রিয়াজ তো বলছে ডক্টর শাহদিন মালিক তো বলছে হয় না, এটা গণভোট হয় নাই, আপনারা গণভোটের মতো করে গণভোট দেন, কিন্তু তা তো তারা দেয় নাই। তো যে কারণে বলতে পারতো। শুনেন, আমি সব সব সমস্যার ব্যাপারে মূল জিনিসটা বলি। মূল জিনিসটা হলো জানেন, পুরা জিনিসটাই হয়েছে একদম শুরুর থেকেই ভুল। আপনি যদি শুরু যে ছোটবেলায় অঙ্ক পরীক্ষা দিতাম না, অঙ্ক পরীক্ষা সরল অঙ্ক পুরা পাতা জুড়ে লিখতাম। এখন যদি আপনি শুরুর দিকে একটা ভুল করেন, মানে শুরুর দিকে একদম একটা ভুল করে ফেলেন, ওই ভুল কিন্তু আপনার টানতে টানতে সব শেষে যে আর ফল মিলবে না, আবার আপনাকে নতুন করে কিন্তু শুরু করতে হবে। তো আমাদের হয়েছে ওই একই জিনিস, শুরুর দিকে একটা ভুল করেছি, এবং সেই ভুলটা করার ফলে আজকে এই অবস্থা হচ্ছে। এখন শুরুর দিকে ভুলটা কি, যদি আপনি সময় যান বলতে পারেন, তাহলে আপনার অন্য প্রশ্নে যান। না, ধরেন শুরু থেকেই যে ভুল সেটি তো আমরা শুনছি, আইনজ্ঞদের মুখেও শুনছি, কিন্তু ওই যে যেটাকে আসলে আইনের ভাষায় ভয়েড আব ইনিশিও বলে, সেটা আমরা শুনে আসছি। কিন্তু পরে যখন সেটিকে গণরায় চলে আসলো তার প্রতি, তখন আবার মানে ওই যে আপনি বিয়ের এক্সাম্পল যেটা দিলেন, অনেক রকম ভুল থাকে, কিন্তু পরবর্তীতে বিয়ে হয়ে গেলে সেটি আর আসলে ম্যাটার করে না, বা সেটির একরকম মানে জানাশোনা হয়ে গেলেও চলে যায়। তো সেই ভুলের উপরে যখন জনরায় চলে আসলো, এবং সেই জনরায় চাওয়ার জন্য যখন বিএনপি বলল, তখন একটা বিএনপি এই মানে একটা ফেঁসে গেল না এর মধ্যে? জনরায় আসে নাই, আমি এটাও বলি জনরায় আসে নাই। দেখেন, মূল জিনিসটা হলো কি, আমি আপনাকে প্রথম থেকে বলি, এখানে 3-4টা ধাপ আছে। একটা হলো 2024 জুলাই আগস্টে একটা আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে যারা অংশ নিয়েছে, এই আন্দোলনে কিন্তু সার্জিস আলম আর নাহিদ ইসলাম ছাড়া আর কেউ অংশ নেয় তা কিন্তু না। ওই আন্দোলনে আমরা অংশ নিয়েছি, আমার ভাই ব্রাদার, আমার ছোট ভাইয়ের বউ ভাই, তার একটা ছেলে তোমার এসএসসি পরীক্ষা দিবে, তাকে নিয়ে সে শাহবাগ চলে গেছে। আমার এই ভাইয়ের ছেলেটা, ছোট ভাই, ক্লাস 2 বছর পরীক্ষা, সে চলে গেছে শাহবাগে মায়ের সঙ্গে হাত ধরে দিলাম। তো সার্জিস আলমের থেকে ওর ভূমিকা কোন অংশ কম নাকি? সার্জিস আলম, নাহিদ ইসলাম এরা তো হারুনে হোটেলে খেয়ে নিয়ে মুচুলে কাজে ছিল যে আমরা আন্দোলন প্রত্যাহার করলাম, যায় নাই? দিছিল। তারা বলে কি না, মায়ের চলে দিচ্ছে। আরে ভাই, মায়ের চুটে টর্চার এগুলি অন্য কোন পলিটিক্যাল লিডারদেরকে হারুন করে নাই? তারা তো মুচুলে দেয় নাই, ওরা দিল কেন? কিছু পাইছিল নাকি? আমার তো মনে কিছু নগদ প্রাপ্তিও ছিল এখানে। ওরা তো মুচুলেকে দিয়ে আসছিল আন্দোলন প্রত্যাহার করার জন্য। এই পাবলিকের কারণে আন্দোলন প্রত্যাহার হয় নাই। এই আন্দোলনে কোন নেতা ছিল না, এই আন্দোলনে মানুষ ছিল। নেতা ছিল না বলে এই আন্দোলন থামানো যায় না। কিন্তু আপনি গণরায় হয় নাই কেন বলছেন? আমি বলছি আপনাকে, ওরা 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 পাবলিক আন্দোলনটা করছে, ওই আন্দোলনের সময় এই মানুষের চিন্তায়, ভাবনায়, আকাঙ্ক্ষায় যে বিষয়টা ছিল, তার সঙ্গে পরবর্তী সময়ে আন্দোলনের সিপাহসালা হিসেবে নিজেদেরকে দাবি করা ব্যক্তিরা যে চেতনা এবং সংস্কার প্রত্যাশার কথা বলেছে, তার সঙ্গে কোনো মিল নাই। ওরা তখন সংস্কার নিয়ে ভাবেই নাই আন্দোলনের সময়, তাদের একটাই চিন্তা ছিল হাসিনাকে নামাতে হবে। হাসিনা নেমে যাওয়ার পর এরা আবিষ্কার করছে একটা সংস্কার করতে হবে। ওকে, সংস্কার আমিও চাইছি, সংস্কার হোক, আমিও এমন একটা পদ্ধতি আসুক যার মাধ্যমে নাকি আবার স্বৈরাচারী সরকারের আগমন না ঘটে, এটা আমিও চেয়েছি, আমি বহুবার বলেছি। সমস্যাটা হলো এই সংস্কারের দায়িত্ব যাদেরকে দেওয়া হলো, যে অন্তর্বর্তীকালীন সরকারকে দেওয়া হলো, তাদের সঙ্গে ওই চেতনার এবং আন্দোলনের পুরো সম্পর্ক নাই। এরা সব হলো দুধের মাছি, সিম্পলি এরা সব দুধের মাছি। ডক্টর ইউনূস আন্দোলনের আগে পাশে সামনে ভিতরে কোথাও ছিলেন না।
ওনার এই আন্দোলনের সঙ্গে কোনো সম্পৃক্ততা নাই, আলী রিয়াজের কোনো সম্পৃক্ততা নাই, কোনো নাই। এই যে স্বরাষ্ট্রমন্ত্রী জাহাঙ্গীর আলম চৌধুরী, তার কোনো ব্যাপারই ছিল না। নূরজাহান বেগম, যার কারণে আজকে 113 জন শিশু মারা গেল, এই মহিলার পুরো ছিল না, এটার সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। এরা দায়িত্ব নিছে ওই চেতনাটাকে সংস্কারের রূপ দেওয়ার জন্য। এরা যেটা করছে, যেটা বানাইছে শেষ পর্যন্ত জুলাই সনদ, সেটার সঙ্গেও ওই চেতনার কোনো সম্পর্ক নাই। এই জুলাই সনদ যেটা বানাইছে, এটা হলো কতিপয় এনজিও, এবং এই প্রত্যেকটা এনজিও করাপ্ট এনজিও, প্রত্যেকটা। এই ব্রতি বলেন, অথবা এই যে আপনার নারী, আপনার কি বলে, যে শহীদ আক্তারের যেটা আছে কি উবিনিক নাকি, ওটা বলেন, কিংবা আমাদের যে আপনার কি বলেন বেলা বলেন, কিংবা আপনার ওই সুজন বলেন, এরা প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে অনেকদিন ধরে। এরা কেউ ফেয়ার না। এই সবগুলি লোক একত্র হয়ে একটা বানাইছে সনদ। এটা ছিল কতিপয় এনজিও কর্মী, ধান্দাবাজ এনজিও, এবং কতিপয় ভাড়াটে বুদ্ধিজীবীর একটা প্রোডাকশন। এবং এটা বানাইছে এই ইন্টেনশন নিয়ে যে তাদের লক্ষ্য ছিল প্রথমত যে পলিটিক্যাল যে পার্টিগুলো আছে এগুলোকে জনগণের সামনে ছোট করে দেখানো, এবং পরবর্তীতে এটা বানাইয়া একটা গিট্টু লাগাইয়া, একটা পেজগি লাগাইয়া দিয়ে গেছে, এবং তোমরা এই পেজগি ছাড়াও। এখন সংসদের বেশিরভাগ সময় যাচ্ছে এই গিট্টু খোলা নিয়ে। এই গিট্টু যেভাবে লাগানো হয়েছে, এটা সম্পূর্ণ দেখেন। প্রথমত কথা কি, প্রথমত তারা বারবার বলছে আমরা একটা সাংবিধানিক সরকার, বারবার। এবং তারা বলার সঙ্গে সঙ্গে তারা প্রতিদিন সংবিধান লঙ্ঘন করছে, প্রতিদিন। সংবিধানের 106 এর উদাহরণ দেয় যে 106 এবং সুপ্রিম কোর্টের ফুল বেঞ্চ থেকে নিয়ে আসছি। ফুল বেঞ্চ তারা পাইল তো, এটা মিশা কথা, জাস্ট মিশা কথা। তখন চিফ জাস্টিস ছিল আর্মির কাছে। চিফ জাস্টিস আর্মির যে তালিকা, ওই তালিকা অনুযায়ী তো চিফ জাস্টিস আর্মির কাছে। মিথ্যা কথাটাকে কেউ চ্যালেঞ্জ করে না কেন? মানে বিএনপিও তো চ্যালেঞ্জ করতে পারে। কেউ চ্যালেঞ্জ করে না। ওই যে বললাম বিয়ার আসরে বসছি সবাই, কেউ চ্যালেঞ্জ করে না। আর তখন চ্যালেঞ্জ কে করবে? 32 নম্বরের টিকে না, আর আপনি চ্যালেঞ্জ করতে যে মার খাবেন নাকি? কে চ্যালেঞ্জ করবে মার খাওয়ার জন্য? এখন কি চ্যালেঞ্জ করার মতো? আসিফ বাবু সচিব বিয়া বলে যে আগামীকালকে সবাই মিলে হাইকোর্টে আসেন, হাইকোর্টের বিচারককে বাদ দিতে হবে। হাইকোর্টে সবাই মিলে গেছে, যার যার নাম বলছে সবগুলো বাদ দিয়ে দিছে। বাদ দেয় নাই, এটা আইন অনুযায়ী হয়েছে। এখন কি এই পরিস্থিতি আসছে মানে এটা চ্যালেঞ্জ করার মতো? কারণ এখন দেখছিলাম যে একজন আইনজীবী, তিনি মানে প্রধান উপদেষ্টা, সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস থেকে শুরু করে তার প্রেস সচিব মানে সহ কয়েকজন উপদেষ্টা, সেই নূরজাহান বেগম, তাদের বিরুদ্ধে তাদের বিদেশে যেতে নিষেধাজ্ঞার জন্য আইনি নোটিশ পাঠিয়েছেন। এবং সেটা ওই যে হামের কারণে, হামের প্রাদুর্ভাব যেভাবে হয়েছে সেটি অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা, তাদের ভুল সিদ্ধান্ত বা তাদের অশুভ সিদ্ধান্ত বলছেন। এবং শিশু মৃত্যু আক্রান্ত হওয়ার পেছনে এই অশুভ সিদ্ধান্ত দায়ী, এই বিবেচনায় তিনি একটি লিগাল নোটিশ দিচ্ছেন। মানে এখন তো এরকম দিচ্ছে, তাহলে এগুলো কি চ্যালেঞ্জ হবে? মানে 106 এটা একটা মিছা কথা যে বলছেন। হবে না, এটা তো এখন দিচ্ছে চ্যালেঞ্জ। আমি তো অন্তর্বর্তীকালীন সরকার থাকার সময় বলছিলাম, অন্তর্বর্তীকালীন সরকার বিদায়ের 2 মাস আগে আমি বলছি যে 1 মাস আগে সবার পাসপোর্ট সিজ করতে হবে। আমি বলছি, আপনার অনুষ্ঠানে বলছি কিনা আমি যাই না, কিন্তু আমি বহু জায়গায় বলছি। তো এটা তো বাস্তব সত্য কথা। আটকানো উচিত ছিল। আলিয়া তো ফুরুত মারছে, আলিয়া চলে গেছে, মনির হাজার চলে গেছে, মাল পানি নিয়ে ভাগছে, বছর দেড় এখানে ফুর্তি করছে রাজার হালে, ট্রেনে চলে গেছে। তো এইগুলি তো আটকানো উচিত ছিল। যে তুমি কোথা থেকে কয় টাকা খরচ করলে, কেন খরচ করলা, বুঝাও। ডক্টর ইউনূসকে আটকানো উচিত, আমি মনে করি ডক্টর ইউনূসকে আটকানো উচিত। এত স্বার্থপর বাংলাদেশের লোক দ্বিতীয়টা কখনো আসে নাই, তার মতো এরকম স্বার্থপর। নিজের বুঝ ছাড়া পৃথিবীতে সে কিছু বুঝে না। সে ক্ষমতায়, সে দায়িত্ব নিছিল একটা কারণে, সেটা হলো প্রতিহিংসা চরিতার্থ করার জন্য। যে শেখ হাসিনাকে প্রতিহিংসা এটা সে চরিতার্থ করবে, এবং নিজের যে কাজগুলো আছে এগুলো সে করে নিবে, এবং নিজের সব কাজ করে নিয়েছে নির্লজ্জ বেহায়ার মতো। এবং শেষ দিন যাওয়ার সময় আবার নিজের জন্য ভিআইপি মর্যাদার এসএসএফ নিয়ে গেছে আইন পেরা। এরকম নির্লজ্জ লোক আর দেখছেন দ্বিতীয়টা পৃথিবীতে? করে নিচ্ছে। দেশের 113টা শিশু মারা গেল হামে, তার সরকারের নির্বুদ্ধিতার কারণে। এখন যে শিশুদেরকে মাইরা সে জাপানের শিশুদের কাছে ফুল নিয়ে খেলা করে। এই লোককে আমাদের দেশের মানুষের মধ্যে তার একটা মায়া আছে? একটা দেশের সরকার প্রধান যখন বলে যে এই দেশটা হলো এই মানে কি জালিয়াত সৃষ্টির কারখানা, জালিয়াত তৈরির কারখানা, ওই সরকার প্রধানত ওই দিনই কোনো নৈতিক অধিকার থাকে না দায়িত্বে থাকার। তাকে তো ওই দিনই বের করে দেওয়া উচিত ছিল।
সেই সরকার প্রধান এবং সে 1.5 বছরের মাথায় এসে বলতেছে তিনি কি সেই কারখানারই প্রোডাক্ট? সেই কারখানার হ্যাঁ প্রোডাক্ট তিনি মানে না, সে প্রোডাক্ট না তো, সেই কারখানার ম্যানেজার। আচ্ছা, সেই কারখানার ম্যানেজার জালিয়াত তৈরি করে যে কারখানায়, সেই কারখানা যিনি ম্যানেজার, সে কত বড় জালিয়াত, কত বড় ফ্রড, এটা একবার ভাবেন। সেই লোক এটা। তো এই লোকের সঙ্গে এই লোক কথা বলা বই আছে, এটা তো আমি মানুষই মনে করি না এখন, আগে মনে করতাম না, মানুষই মনে করি। জি। এবং অমানুষ একজন। এখন তিনিও ধরেন মানে তার বিরুদ্ধে এই যে বিএনপি সংসদে বলছে অন্তর্বর্তী সরকার অন্তহীন প্রতারণা করেছে বা জাতীয় প্রতারণা একটা দলিল তৈরি করে দিয়ে গেছে, অভিযোগ করছে বিএনপি। আবার এদিকে নাহিদ ইসলাম বলছেন ডক্টর ইউনূস সহ বাকিদের মানে উপদেষ্টাদের মাঠে নামার জন্য, রাজপথে নামার জন্য, কারণ তাদের যে অধ্যাদেশ সেগুলো এখন সংসদে গুরুত্ব পাচ্ছে না বা পাশ হচ্ছে না, এই জন্য তাদেরকে মাঠে নামার জন্য আহ্বান জানাচ্ছেন। নামবে আপনার কি মনে হয় নামবে? ডক্টর নামছে জীবনে কোনোদিন? নামবে সে? কিন্তু আগেই নামতো না, যখন সুস্থ স্বাভাবিক ছিল, যখন তার মানুষ তার উপর ভরসা করতো, যখন মানুষ তাকে ভালো মানুষ মনে করতো, সে তখনই নামতো না। এখন নামলে তো মানুষ তাকে সিরিয়াস স্যান্ডেল মেলে সমানে মারতে পারে, এই ভয়সে আরো নামবে না। এখন নামবে কেউ? মানুষ যে সোমা খাবো না, আসুক না কেউ মাঠে, আসুক। এদেরকে বলেন না আসিফ নজরুল, তুমি বলেন, এখন দেখি আসিফ নজরুল বিভিন্ন পত্রপত্রিকা আবার ইন্টারভিউ দেয়। আমার তো মনে হয় এগুলো পেইড ইন্টারভিউ, আমার তো মনে হয় এগুলো পেইড ইন্টারভিউ। সে যা করছে আসিফ নজরুল, এই লোকটাকে আমি ভদ্রলোক মনে করতাম, সে যা করছে আপনি দেখেন, অন্য লাভ বাদ দেন, তার মন্ত্রণালয়ের কথা ভাবেন আপনি, সে এতগুলি সাংবাদিক এনে জেলে ঢুকাইছে এবং তাদের জামিন হয়েছে নিম্ন আদালত সরকারের কথায় চলে, আমরা আগেও জানতাম, এখনো জানি, তখনও জানি, এবং তারা জামিন দিতে পারে না এই আসিফ নজরুলকে অনেক ফোন করে সে না করছে, আবার মিষ্টি মিষ্টি আলাপ করে। জামাতপন্থী যে আইনজীবী ব্যারিস্টার শাহরিয়ার কবির, যিনি টকশোতে খুব আলোচিত বক্তা, তিনি বলছেন 1 সপ্তাহের মধ্যে আসিফ নজরুল যদি রাস্তায় না নামেন তাহলে তিনি তার বিরুদ্ধে নামবেন। মানে তিনিও আসলে আসিফ নজরুলকে দায়ী করছেন, তার বিরুদ্ধে নামবেন। তার বিরুদ্ধে কি আসলে মানে মনে হচ্ছে যে এখন পরিস্থিতি এমন যে তার বিরুদ্ধেও আদালতে যাওয়ার মতো সময়? মানে আসিফের কপালে খারাপই আছে, বললাম তো, ওনার কর্মকাণ্ডগুলো উনি জাস্টিফাই করতে পারবেন না, পারতেছেন না তো। আমি আমার দিক থেকে বললাম, আমার কমিউনিটির লোকজনকে সে যেভাবে হেনস্থা করছে, এই যে আপনার আনিস আলমগীরকে যেভাবে হেনস্থা করছে, তারপর আপনার শওকত মাহমুদকে যেভাবে নিয়ে গেছে, এবং এদের জামিন দিচ্ছে না, সে জামিনের দিন আরেকটা মামলা জমা দিচ্ছে, এবং জাজকে ফোন করে সে আটকাচ্ছে এগুলো। আমি জানি তো, কোন একটা জাজ জামিন দিয়েছে তাকে ধমকাচ্ছে। এই সমস্ত খবর ভাই, দেশ ছোট, আপনি ভালো মধ্যে ফিরে দেখেন, আপনি আত্মীয়স্বজনের মধ্যে পুলিশের শীর্ষস্থানের লোক আছে, আদালতের শীর্ষস্থানের আছে, বলে তো দেয় সবাই কে ফোন করছিল, কে কি করছিল, এগুলো আমরা শুনি না, জানি না। এই লোক ভাই, লোক ভালো না। সে একবার ওই দিন কয়েকদিন আগে আমি একটা কন্টেন্ট করছিলাম, সে বলছিল যে 6-7 জন না 5-6 জন সাংবাদিক নাকি তাকে ফোন করছিল এই যে উপদেষ্টা হওয়ার জন্য, ফোন করছিল তারা, আর লোক নেই তারা ফোন করছিল। এটা সে কি করে বলছে? পুরো সাংবাদিক সমাজকে লোভী হিসেবে প্রমাণ করার জন্য বলছে। এর কিছুদিন পরে আমার সঙ্গে দেখা হয়েছিল একটা পার্টিতে, মানে ওই যে আপনার সশস্ত্র বাহিনী দিবসে গেছিলাম, ওখানে তার সঙ্গে আমার দেখা। সে আমাকে দেখে আমার কাছে, আমি দেখা যাইনি, কিন্তু সে আমার কাছে আসছে, আর সে আমাকে বলতেছে 5-6 জনের মধ্যে আপনার নাম আপনি নাই। আমি বললাম ভাই, আমি যে নাই এটা আপনি আমাকে জানাবেন, আমি জানি আমি নাই। তখন তাকে পার্সোনালি জিজ্ঞাসা করলেন না? তখন তাকে পার্সোনালি যেহেতু সামনে পাইলেন, জিজ্ঞাসা বলছি আমি কাছে বলেন, কয়েকদিন ক্ষমতা থেকে যাওয়ার পর বলবো, তো ক্ষমতা থেকে গেছে এখন তো প্রায় 1.5 মাস হয়ে গেছে, 1.5 মাস ক্রস করতে 48 দিন হয়ে গেছে, এখন জানা না কেন? পুরো ভুয়া ভুয়া মারে। এই সমস্ত লোক সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য পৃথিবীতে, এদের কাজেও সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা। তাহলে আসলে নাহিদ ইসলাম যেটা বলেছিলেন, আপনি বলছেন এখন ব্যবস্থা নেওয়ার মতো সময়, তার খারাপই আছে কপালে, মানে আসিফ নজরুল থেকে শুরু করে এখন ডক্টর ইউনূসদের নামে লিগ্যাল নোটিস আছে, বাকি উপদেষ্টাদের নামেও ডক্টর ইউনূস সহ আরও কয়েকজন, রিজওয়ানা হাসান, আদিলুর রহমান, এমনকি ব্রিগেডিয়ার সাখাওয়াত হোসেন, তাদের বিরুদ্ধে লিগ্যাল নোটিস আছে, দেয়া হচ্ছে। মানে সেফ এক্সিট পেল কে? তাহলে একটা সেফ এক্সিট নিয়ে মাঝখানে অনেকদিন কথা হলো না, নাহিদ ইসলামের মুখ থেকে আসলো সেফ এক্সিট খুঁজছেন উপদেষ্টারা। বাকি তারা অনেক আছে, এদের দেখেন কি করছে। উপদেষ্টা শেষ পর্যন্ত হচ্ছে আলী নিয়াজ ছিল, আলী নিয়াজ তো সেফ এক্সিট দিয়ে চলে গেছে, তো সেফ এক্সিট পাইছে। ডক্টর খলিলুর রহমান সেফ এক্সিট পেয়ে মন্ত্রী হয়ে গেছে। আশিক চৌধুরী, সেও তো সেফ এক্সিট পেয়ে এখনো বিডার চেয়ারম্যান আছে।
এখন এদের কার কোথায় লাইন, কে কোন ডিপ স্টেটের মেম্বার, এটা তো আমরা জানবো না। আবার ওই যে পিআইবির একজন আছে, কি আপনার ফারুক আছে, সেও তো আরামে এর সঙ্গে আছে, সমস্যা তো নাই। তার নামে গাদা গাদা অভিযোগ দেখি, তো অভিযোগ তো কোনো বিচার তো হয় না। এখন কার সঙ্গে কে কে ম্যানেজ হয়, কার সঙ্গে কার কোথায় লাইন, এটা তো আমরা বুঝবো না, কারণ আমরা তো ওই লাইনে চলাফেরা করি না, আমরা তো ওই জগতের লোক না। আমার বাড়ির থেকে যা দেখি তাই বলি। তো এই মানে এখন এই ১/১১ ষড়যন্ত্র উদ্ঘাটনে অনেক কৌশল মানে অনেক তদন্ত, রিমান্ড ইত্যাদি চলছে, ধরপাকড়ও হচ্ছে। এই ২৪-এর ডিপ স্টেট কারা, যেটি আসিফ মাহমুদ সজীব ভুইয়া বললেন, সেটি নিয়ে কি একটা হওয়ার প্রয়োজনীয়তা মনে করেন যে এখানেও একটা তদন্ত হওয়া দরকার? অবশ্যই প্রয়োজন মনে করি এখানে কারা? আমি। অবশ্যই দেখেন, এই বিএনপি সরকার ক্ষমতা আসার পর তাদের প্রায় ৮০-৮৪ হাজার মামলা তারা প্রত্যাহার করে নিচ্ছে, যতটুকু আমি শুনলাম আর কি। খুব ভালো করেছে, ওগুলি ওগুলি আপনার সাজানো মামলা মানলাম। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যে আসে নিয়ে এরকম শয়ে শয়ে মামলা দিল, এগুলি প্রত্যাহার করবে কে? এগুলি প্রত্যাহার করা উচিত না? এগুলি জেনুইন মামলা। মিরপুরে এক লোকের পায়ের মধ্যে রাবার বুলেট লাগছে, সেই জন্য আপনি ১৮৮ জনকে আসামি করছেন, তার মধ্যে ৪০ জন হলো শিল্পী। কেন? এগুলি মিথ্যা মামলা না? এগুলি প্রত্যাহার করে না কেন? এগুলো প্রত্যাহার করা উচিত। আপনি যখন নিজেরটা বুঝেন, তখন এটা বুঝেন না কেন? 1/11-এর গভর্নমেন্ট পর, 1/11-এর পর যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসতো, আওয়ামী লীগ এসে নিজেদের সব মামলা প্রত্যাহার করে নিচ্ছে, বিএনপির একটা প্রত্যাহার করে নাই। তখন কেমন লাগছে? খারাপ লাগছে। যে জিনিসটা আপনার কাছে খারাপ লাগে, সেই জিনিসটা যে অন্য ধরে খারাপ লাগতে পারে, এই বুঝ আপনার হয় নাই? নাকি আপনি আওয়ামী লীগ যেভাবে গেছে ওরকমই থাকতে চান? যান ওরকম ভাবে, আওয়ামী লীগের মতন করে আবার যাইতে হবে, এটাও মাথায় রেখেন ভাই। বললাম তো যে অনেক পুরনো প্রবাদ যে ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না। বিএনপির রং ঢং দেখে আমার ওরকমই মনে হচ্ছে। খালি নিজেদের মামলাগুলি প্রত্যাহার করে নিলেন, অন্তর্বর্তীকালীন সরকার আমরা যে এতগুলি সাংবাদিক আটকালেন, আপনি কোনো মামলা নাই কেন? আপনি কি করছেন না, ছাড়ছেন না? বলেন কেন ছাড়ছেন না? ও এটা নিজের লোক না, এই জন্য ভাই এইগুলি অথচ দেখেন কথা বলার সময় কিন্তু বড় বড় ডায়লগ বাড়ে। এই তারেক রহমান বলে নাই বিজয়ের পরে যে আমি কেবল যারা আমাকে ভোট দিয়েছেন তাদের প্রধানমন্ত্রী না, যারা আমাকে ভোট দেন নাই অথবা যারা ভোটই দেন নাই আমি সবার প্রধানমন্ত্রী। তাহলে এদের ছাড়া নাকি এইগুলি শুনেন, দিন দিন যা দেখতেছি নমুনা, দেখা যাক সামনের দিনগুলোতে কি হয়। কিন্তু অলরেডি কিন্তু আমি হতাশ হওয়া শুরু করছি। আপনি আওয়ামী লীগের মতো পরিণতির কথা বলছেন, মানে আমরা দেখছি অন্য এই বিষয়গুলোকে উত্থাপন করে না, কিন্তু ধরেন গণভোটের আদেশ বাস্তবায়ন না করা, মানে গণভোটের রায় বাস্তবায়ন না করা, বা অধ্যাদেশগুলো তাদের মতো করে বাস্তবায়ন না করা, সংবিধান সংস্কারের পক্ষে না থাকা ইত্যাদি কারণ দেখিয়ে জামাত, এনসিপি জোটের যে সদস্য, যেমন ব্যারিস্টার ফুয়াদও বলছিলেন যে শেখ হাসিনা পালানোর ছবিটা লেমিনেটিং করে রাখবেন, মানে দেখছিলাম বিভিন্ন ভাইরাল বক্তব্য আছে তাদের, সেখানে দেখছিলাম, বা তারাও পালিয়েছেন আপনাদেরকেও পালাতে হবে, এরকম হুমকি ধামকি তারা দিচ্ছেন। আপনার মানে আপনি বলছিলেন যে আপনি খুব ভালো পরিস্থিতি দেখেন না, আপনার কি মনে হয় সরকার কি কোনো মানে খুব স্মুথ চলতে পারবে, নাকি সামনে তারা আসলে একটা বিপদে পড়ার মানে? আমি প্রথমেই বলছিলাম, অনেক আগে আপনাকে বলছিলাম না, যাই না, আমাকে অনেকে বলছিল ইলেকশনের আগে যে কত আসন পেতে পারে, কে কি হতে পারে না হতে পারে। আমি বলছিলাম কি যে কে কত আসন পাবে এটা আমি বলতে পারবো না, আমি তো জ্যোতিষ না। তবে আমি আমার প্রত্যাশার কথা বলতে পারি, এবং সেটা বলেছিলাম যে আমি চাই যে বিএনপি ১৭০ থেকে ৮০টা সিট পাক, এটা আমার প্রত্যাশা ছিল। বিএনপি ১৭০ থেকে ১৮০টা সিট পাবে, এটা আমি চেয়েছিলাম। আমি এই কারণেই চেয়েছিলাম যে ২০০ পাইলেই সমস্যা। ওই যে একটা গান আছে না অনুপমের, যে সব পেলে নষ্ট জীবন, হ্যাঁ সব পেলে নষ্ট জীবন, ২০০ পেলেই নষ্ট সরকার। ২০০ পেয়ে গেছে না, নষ্ট সরকার। এখন এখন ধরাকে সরাজ্ঞান করবে যে আমি তো সব পাই, আমার হাতে সব কিছু করার ক্ষমতা আছে, কেবল নারীকে পুরুষ করা ছাড়া সব করতে পারি আমি। এখন তারা সব কিছু করতে চায়, কে কি বললো না বললো কি আসে যায়। এইটা হলো বিএনপি। যেমন দেখেন, আমি বলি আপনাকে ২০০৮ সালে ইলেকশনে কিন্তু আওয়ামী লীগ ২৩০টা সিট পাইছিল, এবং ওইটা পাই নষ্ট হয়েছে আওয়ামী লীগ। ওটা পাওয়ার কারণে তখন আপনি ভাবেন, দেখতাম ৯৬ আওয়ামী লীগ ভালো আওয়ামী লীগ ছিল ভাই। ৯৬ আওয়ামী লীগ ৫ বছর ক্ষমতা ছিল না, ছিল, এবং শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করছিল। সেই আওয়ামী লীগ ২০০৯ এসে উচ্ছন্ন কেন গেল? সব পেয়ে গেছিল, ২৩০টা পাইছে, যা ইচ্ছা তাই করতে পারে। ওই যা ইচ্ছা তাই করছে, জনগণ কয়েক বছর দেখছে,
তারপর জনগণ যা ইচ্ছা তাই করে দিচ্ছে। তো এখানেও একই জিনিস, সব পেয়ে গেছে, সমস্যা হয়ে গেছে। এখন তারা ধরাকে সরাজ্ঞান করবে, যতই নিয়ন্ত্রণ থাকুক। বাঙালির একটাই সমস্যা, তো বাঙালি কিন্তু থামতে জানে না। বাঙালি যখন বলা শুরু করে না, বাঙালির গাড়িতে সাধারণত কোনো ব্রেক থাকে না। দেখা যায় আরে গ্যাস প্যানেলের চাপ দিলেই গাড়ি যায়, দেও চাপ, ব্রেকটা থাকা দরকার। কি বলেছি মনে করা দরকার। দেখেন কি বলেছিল, আমি সিম্পলি একটা উদাহরণ দিই। তারা বলেছিল যে যদি স্থানীয় সরকারকে অধিকতর শক্তিশালী করার জন্য, তারা 31 দফায় বলেছে, ওদের নির্বাচনী ইশতেহারে বলেছে। কি বলেছে? তারা বলেছে যে স্থানীয় সরকারে তারা কোনো প্রশাসক নিয়োগ করবে না, একমাত্র তখনই করবে যখন নাকি সেই মেয়র অথবা নির্বাচিত ব্যক্তি যদি তার মৃত্যু হয়, অথবা যদি আদালত তাকে অযোগ্য ঘোষণা করে। এই দুইটা কারণ ছাড়া তারা স্থানীয় সরকারে কোনো প্রশাসক নিয়োগ করবে না। স্পষ্ট ভাষায় তারা দুই জায়গায় বলছে। সেই নির্বাচনী ইশতেহারকে দেখে জনগণ তারা ভোট দিচ্ছে। ভোট পাওয়ার পর প্রথম যে আকামটা করছে, তাদের একটা ব্যাখ্যা হচ্ছে এই সময় অন্তর্বর্তী সময়ের জন্য তারা এটা করছে, মানে নির্বাচন, স্থানীয় সরকার নির্বাচন দিলে তো আবার সব নির্বাচিত প্রতিনিধি আসবে, এই অন্তর্বর্তী সময়টার জন্য তারা এই নিয়োগটা দিচ্ছে। মানে আমি বিএনপি নেতাদের সাথে কথা বলেছি, তারা এই ব্যাখ্যাটা দিচ্ছে। আচ্ছা, আমি এখান থেকে দুইটা প্রশ্ন করি। প্রথম প্রশ্ন হলো, অন্তর্বর্তী সময়ের জন্য তো একজন প্রশাসক ছিলই, তো আপনার দলীয় লোককে দিতে হবে কেন? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হলো, অন্তর্বর্তী সময়টা কতদিন আপনি ডিফাইন করেন। ওই যে নির্বাচনের আগে, কেউ ডিফাইন করছে? স্থানীয় নির্বাচন কবে হবে আপনি ডিফাইন করছেন? করেন নাই তো। আপনার দলীয় লোককে দিতে হবে কেন? প্রশাসক ছিলই। তারও চেয়ে বড় কথা, তারা বলে কি যে এরা না হলে এই সিটি কর্পোরেশনের কাজগুলি চলছিল না। সিটি কর্পোরেশনের কাজ কি? খালি মশা মারা তা কিন্তু না। সিটি কর্পোরেশনের নাগরিকদের নানা রকম কাজ থাকে। একজন নাগরিকের প্রায় 21টা থেকে 23টা কাজ থাকে একজন কাউন্সিলরের কাছে। কাউন্সিলর পদগুলিতে কি করছেন? ওখানে তো আপনার সরকারি লোককে নিয়োগ দিয়ে যাচ্ছেন ভারপ্রাপ্ত হিসাবে। তাহলে ওইখানে যদি আপনি তাহলে ওখানে নিয়োগ দেন, তো ওইটা যদি সরকারি লোক চালাতে পারে, তাহলে মেয়রশিপটা পারবে না কেন? আপনি যেটা করছেন ভাই, আপনি আপনার এটা কিন্তু ভঙ্গ করছেন। এবং সত্যি কথা বলতে গিয়ে যে এখন যে আপনার অধ্যাদেশগুলি যে প্রত্যাহার করে, এই অধ্যাদেশগুলি যে বাস্তবায়ন করতেছে 98টা, তারপরে কিছু কিছু বাতিল করে দিচ্ছে। বাতিল করছে 4টা। কোন 4টা? 4টাই হলো বিচার বিভাগের স্বাধীনতা জন্য যে 4টা আছে, ওই 4টাই বাতিল করছে। কেন যে বাতিল করতে হবে কেন? আপনি বলতে পারতেন এটা আমরা আরো পর্যালোচনা করে করবো, বাতিল করলেন কেন আপনি? তার মানে নিয়ত খারাপ। হাসনাত আব্দুল্লাহ দিয়ে শুরু করেছিলাম, তিনি অভিযোগ করছেন যে বিরোধী দলে যখন ছিলেন বা সরকার বিরোধী অবস্থানে যখন ছিলেন, রাজপথে যখন ছিলেন, তখন এগুলোর খুব আপনারা চাইতেন, এখন সরকারি দলে গেলে আর এগুলোর প্রয়োজন হয় না। মানে এটা কি আসলে থিওরি? হাসনাত আব্দুল্লাহ কথা ঠিক তো? হাসনাত আব্দুল্লাহ এই কথা ঠিক কথা বলছে। এই হলো এই মাটির সমস্যা, বুঝছেন? আমাদের এই মাটি এত উর্বর, এখানে এইটাই হয়, ক্ষমতায় গেলে আর মনে থাকে না। সেই 74 সালে ফেব্রুয়ারি মাসে একটা আইন হয়েছিল, বিশেষ ক্ষমতা আইন, বঙ্গবন্ধু করেছিলেন। যে কোনো লোককে যে কোনো সময়ে বিনা ওয়ারেন্টে অনির্দিষ্টকালের জন্য যে সরকার তাকে নিয়ে আসতে পারবে, তুলতে পারবে। এমন কোন রাজনৈতিক দল নাই যারা নাকি সরকারের বাইরে ছিল, তারা এটা সমালোচনা করে নাই। সেই দল যখন ক্ষমতায় গেছে, আবার এটাকে তারা সংরক্ষণ করছে অতি যত্নের সঙ্গে। এটাই তো আমাদের চরিত্র। এই সন্ত্রাস বিরোধী আইনেরই তো কত সমালোচনা ছিল। সুশীল সমাজদের মতো যারা উপদেষ্টা ছিল, তারাও এটার কত সমালোচনা করেছেন, কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার তো মনে হয় অন্তর্বর্তী সরকারের সময়ই হয়েছে, এখনো হচ্ছে। তাহলে কি হয়েছে? ভালো পয়েন্ট ধরছেন আপনি, এই পয়েন্টটা নিয়ে আলোচনা শেষ করি। এই আইনে আপনার কোন ব্যক্তিকে যদি তারা মনে করে যে লোকটা সন্ত্রাস করতে পারে, দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, তাকে ধরা যাবে। এই তো ছিল আইনটা। এই আইনে কিন্তু ব্যক্তির সঙ্গে সত্তা ছিল না। পরে এই গত বছরে 2025 সালে কিন্তু এটাকে সত্তা যোগ করা হয়েছে। সত্তা বলতে ব্র্যাকেটে বোঝানো হয়েছে সংগঠন, কোন কোম্পানি, কোন প্রতিষ্ঠান, যত কিছু সবকিছু সত্তা। এখন এইগুলিকেও বাতিল করা যাবে, এইগুলিকেও মানে আপনার নিষিদ্ধ করা যাবে। এটা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গ্রহণ করছে। আচ্ছা ফাইন, তাহলে এই আইনে কিন্তু আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ডকে স্থগিত করা হয়েছে। এই আইনে
এবং সেখানে কি বলা হয়েছে যে এইগুলি কেউ লিফটে প্রচার করতে পারবে না, অনলাইনে করতে পারবে না, স্লোগান দিতে পারবে না, অমুক 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 অনেক কিছু তারা পারবে না, পারলে অন্যায়। কিন্তু তখন কিন্তু বলা হয় নাই যদি কেউ এগুলি করে তার সাজাটা কি হবে, এটা কিন্তু বলা হয় না। অপরাধ হবে, সাজা বলা হয়নি। আরেকটু বলি, আরেকটু বলি আপনাকে, যে ওখানে বলা হয়েছিল যে যতদিন এই বিচার চলবে এবং বিচারের রায় না হবে ততদিন পর্যন্ত তারা স্থগিত থাকবে। এখন আমার প্রশ্ন দুইটা। এক নম্বর প্রশ্ন হলো, বিচার শুরু হয়েছে? না। আপনি 18 মাসে বিচার শুরু করতে পারলেন না কেন? এখন যদি বিচার আপনি 10 বছর পর্যন্ত না করেন তাহলে কি আপনি অন্যায় করলেন না? আওয়ামী লীগ তো মনে করতেছে যে বিচার শুরু হলে আমি বিচারে নির্দোষ প্রমাণিত হব। না, কিন্তু প্রশ্ন হচ্ছে যে বিএনপি তো এটার বিরুদ্ধে, বিচার শুরু, হ্যাঁ মানে ধরুন আমি বলি এখন আপনাকে, পাশ করছে। আচ্ছা, শেষ করেন। জি। না আমি শেষ করি, বিচার শুরু হওয়ার আগেই আপনি তাকে গ্রেপ্তার করতে পারবেন এভাবে? বিচারটা শুরু করেন আপনি, আপনি শুরু করলেন না কেন? আচ্ছা, তারপরে এখন আবার এই আইনটাকে তারা কিন্তু রাখছে, ওই যে 16টা আছে না, যে এটা আপনার এর মধ্যে অধিকতরা যোগ করে বিল আকারে প্রকাশ করবে, সাবমিট করবে, ওই 16টার মধ্যে একটা হলো এই আইনটা। কেন রাখছে? ওরা আইন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠাইছিল এই আইনের মধ্যে কিছু যোজন বিয়োজন করা যাবে কিনা, তারা একটা জিনিস যোগ করছে, সেটা হলো শাস্তির মাত্রাটা কি করছে নির্ধারণ করছে। এখানে বলতে হবে শাস্তি কত হবে, 6 বছরের জেল হবে যদি কেউ করে এরকম ঘটনা, বুঝছেন? কিন্তু তাহলে অন্তর্বর্তীকালীন সময়ে যে সরকারের যে আইনটাকে আমি কালো আইন বলছি, সে কালো আইনের মধ্যে উনি একদম অমোচনীয় কালো লাগাই দিল। কি হলো রে ভাই? আপনারা আবার বলছেন, অথচ এই তারেক রহমান সাহেব টাইম ম্যাগাজিন ইন্টারভিউতে বলছে আমরা কোন রাজনৈতিক দল নিষিদ্ধের পক্ষে নই, বলে নাই? বলছে তো। আন্তর্জাতিক মিডিয়াতে কথা আপনি বললেন, এখন তারা যদি জিজ্ঞাসা করে এই কামটা আপনি কেন করলেন, আপনাদের তো উচিত ছিল যে ওই দেশটা বাতিল করে দেওয়া। বাতিল করতে পারতেন আপনি, করলেন না কেন? আপনি বরং আরো অমোচনীয় কেটে দিলেন। যদি কেউ জয় বাংলা বলে, যদি কেউ আওয়ামী লীগের স্লোগান দেয়, তার জেল হয়ে যাবে। এখন জেলের শাস্তির মাত্রাও আছে, এখন শাস্তির মাত্রা যোগ কিন্তু করবে 2 কিন্তু দিনের মধ্যে, আপনি যোগ যেটি করে বলছিলেন যে তারেক রহমান টাইম ম্যাগাজিনে বলেছেন, বা তা মানে বিএনপির রেফারেন্স দিয়ে ডক্টর ইউনূসও সাক্ষাৎকারে বলেছেন একটা বিদেশি গণমাধ্যমে, যেহেতু বিএনপির মতো বড় দল চায় না, ফলে তাদের নিষিদ্ধ করার পরিকল্পনা নাই। কিন্তু পরে ওই মোটামুটি এক হাসনাত আবদুল্লার একটা মানে আপনারা বলেছেন যে নাটক মঞ্চস্থ হয়েছে, সেই রকম একটা নাটকের মধ্য দিয়ে বন্ধ মানে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হয়ে গেল। তারপরে আবার বিএনপি সাধুবাদও জানালো, কিন্তু তার আগ পর্যন্ত বিএনপির মধ্যে একটা অবস্থান ছিল যে তারা আসলে চায় না আওয়ামী লীগ এভাবে নিষিদ্ধ হোক। কদিন আগে আমি কথা বলছিলাম, এখন তো তিনি তারেক রহমানের উপদেষ্টা, পলিসি এবং স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহেদ, তার সাথে কথা বলছিলাম। তিনি বলছিলেন তিনি তো শুরু থেকেই আওয়ামী লীগ এভাবে নির্বাহী আদেশে নিষেধের বিরোধিতা করেছেন, এবং তিনিও মনে করেন এটি আদালতের মাধ্যমেই এটি বিষয় হওয়া উচিত, এই নির্বাহী আদেশে না। মানে এখনো তো এই অবস্থা। জাহেদের প্রশ্নে যা বলছে আমি জাহেদের এই কথার সঙ্গে একমত থাকা। জাহেদ এই কথা বলে না। জাহেদের সঙ্গে আমার নিজে একাধিক টকশোতে আলোচনা হয়েছে। জাহেদ তো আওয়ামী লীগের কোনো দলই মনে করে না। জাহেদ তো আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দলই মনে করে না। এই ডক্টর জাহিদুর রহমান আমার সামনে বলেছে, আমার সঙ্গে একটা বাহাস হয়েছে তার, সে বলছে আওয়ামী লীগ একটা মাফিয়া গোষ্ঠী, এটা কোনো রাজনৈতিক দলই না। অথচ এই দল তার জন্মের আগে থেকে আছে বাংলাদেশ, তার জন্মের আগে থেকেই দল, সে মনে করে এটা কোনো দলই না। সেই লোক যখন আবার তারেক রহমান উপদেষ্টা হয়েছে, তখন তো আমি বুঝছি ঘটনাটা কি দাঁড়াবে। তাও আবার স্ট্র্যাটেজিক উপদেষ্টা। এখন আমি যদি বলি এই যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারটা যে কনফার্ম করা হচ্ছে, এটা তো জাহেদের পরামর্শ, আমার সন্দেহ হচ্ছে। আচ্ছা, আমি এবং অবশ্য এর ফল ভালো হবে না। আমি বললাম তো, আপনি পলিটিক্যাল কোন পার্টিকে গায়ের জোরে আপনি যদি মুখ বন্ধ করে দেন, তার ফল পৃথিবীতে কোথাও ভালো হয় নাই, এখানেও হবে না। জি, আমার অনুষ্ঠানে আমি ডাক্তার জাহিদকে জিজ্ঞাসা যখন করেছিলাম, তিনি বলেছিলেন যে আসলে নির্বাহী আদেশ নিষিদ্ধের পক্ষে না, তিনিও চান বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি নিষেধাজ্ঞা আসে সেটি যেন কন্টিনিউ হয়, মানে বিচারিক প্রক্রিয়া চান তিনি। আমি হ্যাঁ ওনাকে জিজ্ঞাসা করছিলাম, আমি জিজ্ঞাসা করেছিলাম আপনি কি সেই, যেহেতু আপনি এখন উপদেষ্টা, গুরুত্বপূর্ণ ভূমিকা, পলিসি অ্যান্ড স্ট্র্যাটেজি, আপনি কি সেরকম পরামর্শ দিবেন কিনা? তিনি বলেছেন হ্যাঁ আমি সেরকমটা বলবো, মানে এটি তার আমার অনুষ্ঠানে এসে অন্তত বলেছেন। ফলে তাহলে তো ওনার রিজাইন করা উচিত, কারণ উনি বলার পরে যখন এগুলি করে তারপরে ওনার কথা কোনো দাম নাই। যদি আপনার কাছে যেটা বলেছেন এটাই যদি সত্য হয়, যদি আমার উপলব্ধি ভুল হয়, ভুল হোক এটা আমি চাই, কারণ তাকে আমি খুব পছন্দ করি, সে আমার খুব পছন্দের মানুষ, তাই আমি অনেকদিন ধরে চিনি।
তাকে আমি আসলে লাইক করি, খুবই লাইক। তো সে যখন আপনাকে বলেছে সেটা বলবে, আমার ধারণা নিশ্চয়ই সে বলছে, বলার পর উল্টা হয়েছে। তাহলে ওরা যদি কথা দামি দামি না থাকে, তো উনি কি বেতন নেওয়ার জন্য গেছে নাকি? মির্জা ফখরুল ইসলাম আলমগীরও তো একটা মানে সাংবাদিক যখন প্রশ্ন করেছে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা প্রসঙ্গে, তিনি প্রথমে বলছিলেন যে গণতন্ত্রকে চলতে দিন, পলিটিক্সটাকে চলতে দিন, এর মধ্যে কোনো নিষেধাজ্ঞা হলে সে একটা ডিফর্মড কিছু একটা হবে, এরকম এতটুকু পর্যন্ত শুনে মনে হচ্ছিল যে তিনি আসলে কিছু নিষিদ্ধের বিপক্ষে। কিন্তু পরবর্তীতে তিনি বলছেন আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আছে, মানে তাদের রাজনীতি বন্ধ আছে, বন্ধই থাকবে, এরকমটা বলছেন। তাহলে কি বিএনপির মানে অবস্থানটা স্পষ্ট এখন অন্ততপক্ষে এই আইনের পাশ করার প্রক্রিয়ার মধ্য দিয়ে, যে তারা আসলে আমি আওয়ামী লীগ আমার কথা রাজনীতি হচ্ছে, নিষিদ্ধ হয়ে যায়? বিএনপি তাই চায়, বিএনপি চায় যে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ থাকুক। এবং এই বিএনপি আগে এই সমস্ত নাটক ফটক করছে আওয়ামী লীগের ভোটগুলি পাওয়ার জন্য, এটা হলো আমার ধারণা। এবং ওই যে ভোটগুলি পাইছে আর মনে করছে আমার তো 200 হয়ে গেছে, আর 5 বছর তো আমি শান্তিতে থাকবো, 5 বছর পরে আমার যা যা করার তা আমি করে নেব, যা যা আইন কানুন করতে হয়, যেভাবে শেখ হাসিনা করছে, মানুষের কাছ থেকে ভোটটাই সরাই দিছে, ভোটই নাই শেখ হাসিনা বলে। ইনারাও এরকম একটা কিছু ক্যারিকেচার করবে, কি করবে আল্লাহ জানে, দেখবো আমরা, আমাদের তো দেখা ছাড়া কোনো কাজ নাই। হুমকি ধামকি যে আমাদের বিরোধী দলের আল্লাহর পক্ষ থেকে দিচ্ছে, মানে এই প্রশ্নটা করে আর এই দুটোই প্রশ্ন আর শেষ আপনার কাছে বক্তব্য মোটামুটি, যে হুমকি ধামকি যে বিরোধী দল দিচ্ছে যে শেখ হাসিনার যেরকম পরিণতি হয়েছে এরকম পরিণতি হবে, মানে আগেও একটা বিষয় ছিল, কিন্তু তখন একটা আলোচনা হলো যে সরকার গঠন হলে সরকার বেশি দিন টিকতে পারবে না, মানে পরিস্থিতি কি সেরকম কিছু হতে পারে বলে মনে করেন? বিরোধী দল যে হুমকি দিচ্ছে এবং সেই হুমকির পিছনে যে যে সমস্ত কারণ দেখাচ্ছে, ওই কারণে এই গভর্নমেন্টের ওই পরিণতি হবে না। এইগুলো আমি জানি কি, যে ভাইয়ে ভাইয়ে আন্দোলন আন্দোলন খেলা। আমি জামাতকে বিএনপি থেকে খুব একটা দূরের লোক মনে করি না। তাই ভাই আন্দোলন আন্দোলন খেলতেছে তারা, দেখাইতে হয় আমরা আন্দোলন করতেছি, এবং এদের আন্দোলন কোনো কার্যকর ফল আনবে না, কোনো কার্যকর ফল আনবে না। এটা হুদা বিএনপির জন্য থ্রেট হবে, বিএনপির জন্য ঝামেলা হবে, যেটা সেটা হলো বিএনপি যে সমস্ত অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিচ্ছে, এবং বিএনপি যে সমস্ত ক্ষেত্রে আপনার তাদের 31 দফা অথবা নির্বাচনী যে ইশতেহার ছিল সে সমস্ত অঙ্গীকার ভঙ্গ করতেছে, এইগুলি বিএনপির জন্য আগামীতে কাল হয়ে দাঁড়াবে। এবং এমনকি এই যে রাজনৈতিক দলকে নির্বাহী আদেশে নিষিদ্ধের আইন যে আরো কড়া করতেছে, এইগুলি বিএনপির জন্য আগামীতে রাজনৈতিক থ্রেট হয়ে দাঁড়াবে। এই থ্রেট থেকে এইগুলি না, মানে জি, এই যে থ্রেট হয়ে দাঁড়াবে যে বিষয়গুলো বলছেন, কিন্তু এই থ্রেটটা কার পক্ষ থেকে আসবে, মানে এনসিপি জামাত জোটের পক্ষ থেকে নাকি আওয়ামী লীগের পক্ষ থেকে? এনসিপি জামাতের পক্ষ থেকে না, এটা জনগণের পক্ষ থেকে আসবে। আওয়ামী লীগের জন্য কে থ্রেট হয়ে দাঁড়াইছিল? বিএনপি। আওয়ামী লীগের পতন কি বিএনপি ঘটাইছে? বিএনপি ঘটাইছে? জামাত ঘটাইছে? এদেশের মানুষ ঘটাইছে, এদেশের সাধারণ মানুষ ঘটাইছে আওয়ামী লীগের পতন, ওরা ঘটায় নাই। কিন্তু তারপরে তো নেতৃত্বে কেউ ছিল, তারপরে তো ধরেন মানে সংগঠিত করা, মানে একটা একটা আয়োজন করা, এই গণ অভ্যুত্থানের আয়োজন করা, ডাক দেয়া, এরকম তো কিছু জায়গায় ছিল যে তাদের ভাই আয়োজন। আমি বলি আপনাকে, মাঝে মাঝে দেখবেন বনের মধ্যে দাবানল হয়, হয় না? ওখানে যে কেউ দেশালে কাঠিতে জ্বালাই দিয়ে আসে নাকি? দাবানল হয় না? আমাদের কিছুদিন আগে দাবানল হলো না, এটা নিবাইতে পারে না। ওটা কে গেছিল দেশালে ই জ্বালাইতে, কাঠি জ্বালাইতে? কেউ যায় না। দাবানলের জন্য ওই শুকনো পাতাই যথেষ্ট, পাতাগুলি শুকালো কিনা সেটা হলো ইম্পর্টেন্ট। দেশালে কাঠিটা স্ফুলিঙ্গটা কেউ ছাড়লো কিনা সেটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হলো যে আগুন জ্বলার মতো পরিবেশ সেখানে তৈরি হয়েছে কিনা, সেটা হইতে বেশি দিন লাগবে। সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি তো ছিল, আসিফ মাহমুদা জানিয়েছেন, মানে তাদের তো কিছু প্রস্তুতি তারা এগিয়েছিলেন। এটা বিশ্বাস করেন আপনি? বিশ্বাস করেন? ঝড়ে বক মরছে, ফকিরের কেরামতি পাচ্ছে। ওই সমস্ত ফকির আলাপ আলাপ নাই। মাস্টার মাইন্ড ছিল মাহফুজ আলম, কই? ওই মাস্টার মাইন্ড কই? আসিফ মাহমুদ সজীব বিশাল নেতা, ইলেকশনে খেলানোর সাহস পায় নাই। এখন বলতেছে সে নাকি সিটি কর্পোরেশন দাঁড়াবে, তো দাঁড়াক না, যদি জামাতের সাপোর্ট ছাড়া দাঁড়ায়, দেখেন কি হয়, কি মাহফুজ আলম কই? আপনি বলছিলেন আমার অনুষ্ঠানে সাবেক প্রেস সচিব তিনি বলেছেন যে মাহফুজ আলম আসলে সুবিধা করতে পারেন নাই, ফলে তিনি এখন অভিযোগ করছেন, মানে নানান অভিযোগও তো তিনি করেছেন। উনি জানে কোথায়, উনি জানে, আমি তো দেখি না, তাহলে উনি জানে, উনি জানতে পারে। মানিকে মানিক চিনি, এটা আমি কেমন জানবো? আমি ছোট মানুষ।
শেষ প্রশ্ন, মনে হয় যে এটা অবশ্য মোটামুটি আপনি বলেছেন, তারপরেও সামারি করে বলেন যে যেটি জামাতের আমির থেকে শুরু করে একদম এনসিপির নেতারা সবাই বলছেন রাজপথে নামার আহ্বান জানাচ্ছেন, এমনকি উপদেষ্টাদেরকে সহকারে রাজপথে নামার আহ্বান জানাচ্ছেন, বলছেন 24-এ যেরকমভাবে নেমেছে মানুষের সেই ইমানি শক্তি সেটি এখনও আছে, সেই জনগণকে তারা মানে জামাতের আমির বলছেন তাদেরকে নামতে। আপনার মনে হয় নামবে? আমি এটা নিয়ে ফেসবুকে আমি একটু জিজ্ঞাসা করেছিলাম আমার পেজে, অনেকেই বলেছেন মানে মিশ্র প্রতিক্রিয়া একরকম পেয়েছে। আপনার কি মনে হয়? নামবে না তো, আমি আগেই তো বললাম যে আন্দোলনটা হয় পরিস্থিতি পরিবেশ সেগুলোর উপর ডিপেন্ড করে। ওই পুরো জায়গাটা আগুন জ্বলার মতো পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছিল, তখন স্ফুলিঙ্গ কে জ্বালালো, দেশালাই কাঠি কে জ্বালালো তাতে কিছু যায় আসে না, আগুন ধরে যাবে। আর যদি ওই পরিবেশ না থাকে, ভেজা কাঠ, মানে কাঠ ভেজা অথবা কাঠ হতাশ, ওখানে আপনি দেশালাই কাঠি না, দেশালাই বস্তা নিয়ে আসেন না, আগুন ধরান, জ্বালান, দেখেন আগুন ধরে কিনা। এখন সেই পরিস্থিতি বিরাজ করতেছে, পদের ডাকে কেউ নামবে না। এই নাহিদ ইসলাম, তারপর আসিফ মাহমুদ, সজীব ভুইয়া, এদের ডাকে কেউ নামবে না। যদি যদি নামার মতো পরিস্থিতিও হয়, এরা যা কাম কুকাম করছে এদেরকে, ভাই মানুষের তো চোখ আছে না, মানুষ দেখে না? এই আসিফ মাহমুদ, সজীব ভুইয়া কি ছিল, তার আগের ছবিও দেখি, পরের ছবিও দেখি, আগের পোশাকও দেখি, পরের পোশাকও দেখি, দেখি না? তো এদের যে পরিবর্তনটা, এটা কি মানুষজন দেখে না, জনগণ দেখে না? দেখে তো, তাদেরকে বুঝাইতে হবো না, তারা নিজেরাই বুঝে। আপনি কি বলবেন না বলবেন এটা দেখে তারা নামবো, ওরা বুঝে। কিন্তু আপনি বলছিলেন নুসফুলুঙ্গের জন্য আসলে দিয়াশলাইয়ের কাঠি না, পাতাটা শুকনা কিনা সেটা মানে সেটা জি, জরুরি। দ্যাট ইজ ইম্পর্টেন্ট হ্যাঁ, পয়েন্ট। তো এখন ধরেন নানান রকম, যেমন জ্বালানির পরিস্থিতি, মানে বৈশ্বিক পরিস্থিতি ডেফিনেটলি, কিন্তু তারপরেও যেই সংকট, মানুষের মধ্যে ক্ষোভ, এই যে বিষয়গুলো তৈরি হচ্ছে, সেখানে কি আসলে পাতা শুকনা হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হতে পারে কিনা? আবার এর এখন হয় মধ্যে না, এটা এর বলতে মধ্যে একটা টক অফ দ্য টাউন হয়ে গেছে, তারেক রহমান সিনেমা দেখতে গেছেন, মানে অনেকে বলছেন যে এরকম সংকটে চলছে, হামে মানুষ মরছে, বাচ্চারা